হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের যে থার্ড সেমিটিভ এভ্যালুয়েশনের 10 নম্বর সেট আছে জলপাইগুড়ি জেলা স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। আর যারা আমার ভিডিওটি দেখছো এই মুহূর্তে, তারা কোন জায়গা থেকে দেখছো, অর্থাৎ নিজে যেখানে থাকো সেই জায়গার নাম, স্কুলের নাম এবং নিজের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো দুটি অমূলদের সংখ্যার বিয়োগফল, এখানে সর্বদাই মূলদের সংখ্যা, সর্বদাই অমূলদের সংখ্যা, মূলদের সংখ্যা বা মূলদের সংখ্যা হতে পারে, নাকি অখণ্ডের সংখ্যা অখণ্ডের সংখ্যা, এটা হবে মূলদের সংখ্যা বা অমূলদের সংখ্যা হতে পারে। তাহলে এটা একটু বললেই বুঝতে পারবে। দেখো যে আমরা যদি দুটো হচ্ছে কি করে সেটা দেখাচ্ছি। মনে করো দুটো অমূলদের সংখ্যা √3 + 2 আর একটা আছে √3 - 2। তাহলে যখন যোগ করব √3 + 2, না এখানে বিয়োগের কথা বলা আছে, তাহলে যখন বিয়োগ করব তখন কি আসবে? তখন আসবে √3 + 2 - √3 + 2 মাইনাস মানে +2, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে দুটো অমূলদের সংখ্যা বিয়োগ করে আমরা কিন্তু এখানে মূলদের সংখ্যা পেলাম। এবার দুটো অমূলদের সংখ্যা যদি √3 হয়, এই √3 এবং √5 হয় এবং তাদের বিয়োগ করি, তাহলে দেখতে পাচ্ছি অমূলদের সংখ্যা বিয়োগ করে এটা কিন্তু আমরা অমূলদের সংখ্যা পাচ্ছি। আর এখানে বিয়োগ করে যেটা পেলাম সেটা মূলদের সংখ্যা পাচ্ছি। তাহলে মূলদের সংখ্যা, এই অমূলদের সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা কখনো মূলদের সংখ্যা পাই, আবার কখনো অমূলদের সংখ্যা পাই। এরপরে দুই জায়গায় আছে, এক অসাধু ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয় করার সময় প্রতি ক্ষেত্রে 5% ঠকায়, ওই ব্যবসায়ীর লাভের হার কত? তাহলে এখানে যেখান থেকে কিনছেন সেখানেও ঠকাচ্ছেন 5%, আর যাকে বিক্রি করছেন সেখানেও ঠকাচ্ছেন 5%। তাহলে তো মনে করি তিনি 100 কেজি দ্রব্য কিনছেন। মনে করি ওই ব্যবসায়ী 100 কেজি দ্রব্য কিনছেন, যার মূল্য, হিসাবে সুবিধার জন্য আমরা 100 টাকা ধরলাম, যার মূল্য 100 টাকা। তাহলে এই 100 টাকার দামের মূল্য যখন ব্যবসায়ী কিনছেন তখন কত টাকায় কিনছেন, অর্থাৎ এখানে 100 কেজি যখন তিনি কিনছেন তাহলে তিনি 5% ঠকাবেন, অর্থাৎ 105 কেজি তিনি কিনবেন। তো কেনার সময় ক্রেতাকে 5% ঠকান। তার মানে কি? তার মানে হলো আমি লিখব, অর্থাৎ 100 কেজি এর 5% বা 5 কেজি দ্রব্য বেশি নেন। অর্থাৎ 100 টাকা মূল্যের দ্রব্য, 100 টাকা মূল্যের দ্রব্য অর্থাৎ 100 টাকা মূল্যের দ্রব্য বদলে তিনি 105 টাকা মূল্যের দ্রব্য নেন। তাহলে এটা হলো, এবার তিনি বিক্রি করবেন, এই 105 টাকা মূল্যের দ্রব্য তিনি বিক্রি করবেন। তাহলে বিক্রির সময় তিনি 5% ঠকাচ্ছে, তাহলে ক্রেতাকে 5% ঠকান। তাহলে ক্রেতাকে যদি 5% তিনি ঠকান,
তো 100 টাকা মূল্যের যদি দ্রব্য থাকে তিনি বিক্রি করছেন 105 টাকাতে, অর্থাৎ 100 টাকা মূল্যের দ্রব্য বিক্রয় করেন 105 টাকায়, 105 টাকায়। এবার তিনি 105 টাকা মূল্যের দ্রব্য নিয়েছেন, তাহলে 1 টাকা মূল্যের দ্রব্য বিক্রয় করেন, এটা হবে 105 বাই 100 টাকায়। এবার তিনি 105 টাকা মূল্যের দ্রব্য কিনেছেন, তাহলে তিনি কতই বিক্রি করবেন এটা বের করতে হবে। তাহলে সেটা হবে 105 বাই 100 ইন্টু 105। তো 5 20 100, 5 21 আর এখানে 4 5 20, 5 দিয়ে কাটছি, 5 21 105। তাহলে 21 21 4 4 1 বাই 4, তাহলে এই টাকায় তিনি আলটিমেটলি ক্রেতাকে বিক্রয় করছেন। তাহলে মোটের উপরে লাভ হচ্ছে কত? মোটের উপরে লাভ মোটের উপরে লাভ মানে তিনি যে 100 টাকা 100 কেজি দ্রব্য কেনার নাম করে 100 টাকা দিচ্ছিলেন, সেই টাকায় পেয়েছিলেন 105 কেজি দ্রব্য। অর্থাৎ তিনি ব্যবসা শুরু করেছেন 100 টাকা নিয়ে, আর আলটিমেটলি পাচ্ছেন 441 বাই 4 টাকা। তাহলে মোটের উপরে লাভ হবে এই 441 বাই 4 টাকা, এর থেকে 100 টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু শুরুটা 100 টাকায় আছে, তাহলে এই টাকাটাকে আমরা এভাবে পার্সেন্ট দিতে পারি। তাহলে এখানে 4 লসাগু, 4 4 1 মাইনাস 400% সমান 41 বাই 4%। তাহলে 4 দিয়ে 41কে ভাগ করলে 4 10 কে 40 সমান 10 পূর্ণ 1 4%। কিন্তু এখানে দেখো উত্তরগুলোর মধ্যে 10 পূর্ণ 1 4 কোথাও নেই। তো যাই হোক, উত্তরটা ওটাই হবে 10 পূর্ণ 1 4, বা এটাকে লেখা যায় 10.1 4, এটা হচ্ছে 10.25%। log 2 to the base 20 is equal to a, তাহলে log 20 to the base 10 এর মান এখানে কোনটা হবে বলতে হবে। log 2 to the base 10 না 20, 2 to the base 20, এটা এ দেওয়া আছে। তাহলে আমাকে এখানে প্রথমে 10 আনতে হবে। তো তার জন্য এটা দুই পক্ষকে উল্টে লিখব, অর্থাৎ অনন্যক লিখব। এর অনন্যক হচ্ছে 1/20 to the base 2, আর এ এর অনন্যক হচ্ছে 1/a, বা অন্য ভাষায় বলতে হয় উল্টে লিখলাম, বাম পক্ষে বা ডান পক্ষে উল্টে দিলাম। তাহলে বজ্রকোণ করলে পাই log 20 to the base 2 is equal to a, বা log এই যে 20 আছে, তাহলে 2 into 10 লিখলাম, আর এখানে 2 is equal to a। তো লগে যে সূত্রগুলো আছে, log ab সমান log a প্লাস log b, অর্থাৎ এখানে গুণ হিসাবে থাকলে আমরা log দিয়ে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে এখানে লিখব log 2 to the base 2 প্লাস log 10 to the base 2, এটা সমান a আছে। তাহলে এই দুই জায়গায় সমান থাকলে আমরা এর মান 1 লিখি, তাহলে 1 প্লাস log 10 to the base 2, এটা সমান a।
বা লগ 10 টু দ্য বেস 2 এটা সমান এ, এক ডান দিকে লিখলে এ মাইনাস 1। তাহলে এই দুটো জায়গা পাল্টাতে গেলে অনন্যক নিতে হবে, অর্থাৎ 1/log 1 লিখলে আমরা এই দুটো জায়গা পাল্টাতে পারি, এখানে 2 আর বেসে 10, আর এখানে হবে 1/a মাইনাস 1। তো এখানে আমাকে 20 আনতে হবে, তাহলে বজ্রগুণ করে আবার এটা আমরা লিখতে পারি log 2 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু a মাইনাস 1। না, এখানে একটু ভুল হয়ে গেল, এটা 1 দিয়ে চেঞ্জ করেছি, তাহলে এই সাইডটা চেঞ্জ করার দরকার নেই, এই সাইডটা a মাইনাস 1 থাকছে। এরপরে যদি উল্টে লিখি বা অনন্যক লিখি তাহলে এটা হবে 1/a মাইনাস 1, এটা আছে। আচ্ছা, এবার এখানে 20 আনতে গেলে আমি যদি 1 যোগ করি এইদিকে log 2 টু দ্য বেস 10, বাদিকে যেহেতু 1 যোগ করেছি ডান দিকেও 1 যোগ করব, তাহলে 1/a মাইনাস 1 প্লাস 1। এই একের জায়গাতে আমাদের দরকার এখানে 2টাকে 20 করা, তাহলে 10 টু দ্য বেস 10 নেব প্লাস log 2 টু দ্য বেস 10 আছে অলরেডি, আর এই দিকটা হচ্ছে a মাইনাস 1। a মাইনাস 1 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে 1কে গুণ, প্লাস এর নিচে 1 আছে, 1 দিয়ে a মাইনাস 1কে ভাগ করলে a মাইনাস 1 হয়, তাকে 1 দিয়ে গুণ, তাহলে a মাইনাস 1। তাহলে লিখব বা, এরপর থেকে দুটো মাঝখানে যোগ চিহ্ন আছে, বেস একই, তাহলে আমরা লিখতে পারি log বেসটা 10 দিলাম, আর এখানে হবে 10 ইন্টু 2 সমান 1 কেটে দিলাম a/a মাইনাস 1, a/a মাইনাস 1 বা log 10 দুগুণ 20 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু a/a মাইনাস 1। তো এটার মানে বের করার ছিল, এটা a। আচ্ছা, এখানে কি হলো, এখানে a চলে এসছে একটা বাড়তি, log 2 টু দ্য বেস 20 এটা a আছে, তো এটা এই 2-এর জায়গাতে 20 নিয়ে আসবো আর 20-এর জায়গাতে 2 নিয়ে আসবো, তাহলে আমরা এভাবে লিখব log 1 করে দিই, 1/log 20 টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু a, বা a সমান, মানে a সমান নয়, এটা যদি উল্টে লিখি অনন্যক লিখি তাহলে log 20 টু দ্য বেস 2, আর এর অনন্যক লিখলে 1/a। 20টাকে ভেঙে লিখব 10 ইন্টু 2, আর বেস থাকছে 2 ইজ ইকুয়াল টু 1/a। তাহলে এখানে log 10 লিখব টু দ্য বেস 2 প্লাস log 2 লিখব টু দ্য বেস 2 সমান 1/a। এটা আমি ব্যবহার করলাম। log mn থাকলে আমরা লিখতে পারি log m প্লাস log n। এখানে গুণ আকারে কোনো সংখ্যা থাকলে আমরা এইভাবে যোগ আকারে লিখতে পারি, তো এখানে 10 এবং 2 গুণ আকারে ছিল, যোগ আকারে লিখেছি। log 10 টু দ্য বেস 2 এখানে সেম থাকলে log a টু দ্য বেস a থাকলে আমরা এর মান লিখি 1, তাহলে এখানে তো 1 লিখব সমান 1/a। এখান থেকে লেখা যায় log 10 টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু 1/a, এই 1কে ডান দিকে লিখলে -1। আচ্ছা, এবার আমার এখানে এই বেসে আনতে হবে 10,
তাহলে এটাকেই উল্টে লিখি, তাহলে 1 বাই লগ, যখন 1 বাই করলাম তাহলে এই দুটো জায়গা বদল করবে সংখ্যা দুটো, এখানে 2 আর বেসে 10, ডান দিকটা দেখো এখানে 1 এবং এর লসাগু এ দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 দিয়ে একে ভাগ করলে পাই, এ দিয়ে 1কে গুণ, তাহলে এই এলো। তো এবার এখানে 20 আনতে হবে, 20 আনলে আমরা যে মানটা জানতে চেয়েছে সেই মানটাই পাবো। তাহলে এখানে 20 আনতে হবে। 20 আনার জন্য দুই দিকটাকে উল্টে লিখি বা অনন্যক লিখি। বাদিকের অনন্যক হবে লগ 2 টু দ্য বেস 10, আর ডান দিকে হবে a বাই 1 মাইনাস a। এবার যদি এখানে আমাকে 20 আনতে হয় তাহলে এখানে 10 গুণ করতে হবে। তো বরং এটাকে এক কাজ করি, এখানে 20 লিখলাম, 20 বাই 10 লিখলাম, 20 বাই 10 মানে 2, আর বেসে এখানে 10 থাকছে, সমান a বাই 1 মাইনাস a। বা তাহলে এখানে গুণ থাকলে আমরা যোগ দিয়ে লিখি, বাট ভাগ থাকলে তখন কিন্তু আমরা বিয়োগ দিয়ে লিখি। তাহলে এখানে লিখব 20 টু দ্য বেস 10 মাইনাস লগ, এই যে 10 টু দ্য বেস 10 সমান a বাই 1 মাইনাস a। এই মানটা আমাদের দরকার, তাহলে এর মানটা দরকার, মাইনাস এখানে 1 এখানে 1, তাহলে এর মান 1 ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস a। তাহলে লগ 20 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু, এক সমান চিহ্নের ডান দিকে লিখব, তাহলে a বাই 1 মাইনাস a প্লাস 1 বা লগ 20 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু, এখানে 1 আছে 1 মাইনাস a আছে, লসাগু 1 মাইনাস a, 1 মাইনাস a দিয়ে 1 মাইনাস a কে ভাগ করলে 1 পাচ্ছি, 1 দিয়ে একে গুণ, 1 দিয়ে 1 মাইনাস a কে ভাগ করলে 1 মাইনাস a পাচ্ছি, 1 এই 1 মাইনাস a দিয়ে 1কে গুণ, তাহলে 1 1 কে 1 মাইনাস a, কেটে দিলাম, তাহলে পেলাম লগ 20 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস a। তাহলে এটা মান বেরিয়ে গেল, মান হলো 1 বাই 1 মাইনাস a, এটা 1 বাই 1 মাইনাস a, এসি উত্তর। এরপরে a ইন্টু দি পাওয়ার n, 8 n টু দি পাওয়ার 4 প্লাস bn টু দি পাওয়ার 3 প্লাস cn টু দি পাওয়ার স্কোয়ার প্লাস dn প্লাস e ইজ বহুপদী সংখ্যামালার n স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে এখান থেকে কোনটা সত্য সেটা বলতে হবে। তো n স্কোয়ার মাইনাস 1 একটা উৎপাদক, তো n স্কোয়ার মাইনাস 1 একে আমরা আবার উৎপাদকে ভাঙতে পারি, n স্কোয়ার মাইনাস 1, তো এখানে n তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই তো এটা সমান যদি শূন্য লিখি তাহলে এর জন্য লিখতে পারবো n সমান মাইনাস 1, আর এর জন্য লিখতে পারবো n সমান প্লাস 1। তাহলে কি হলো, তাহলে এই যে ফাংশন অফ n যেটা আছে, ফাংশন অফ n a n টু দি পাওয়ার n প্লাস b n কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই, এটা আছে। তাহলে এনের জায়গাতে যদি মাইনাস 1 বসাই এর মান 0 হবে, আবার এনের জায়গাতে যদি 1ও বসাই তাহলে এর মান 0 হবে। তাহলে অতএব ফাংশন অফ -1 প্রথম লিখি, তাহলে -1 লিখলে এখানে a -1 টু দি পাওয়ার 4, b -1 টু দি পাওয়ার 3, c -1 স্কোয়ার, d ইন্টু -1 প্লাস ই, এটা সমান 0 লিখতে পারি, বা -1 4খানা, তাহলে এটা +1 হবে, তাহলে +1 সাথে এগুণ করলে এ হলো, -1 3খানা, তাহলে এটা -1 হবে, -1 সাথে প্লাস বি গুণ করলে মাইনাস বি, এটা -1 হোল স্কোয়ার করলে +1 হয়ে গেল, প্লাস এ প্লাস সি
-1 প্লাস ডি, তাহলে হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু 0। এখন মাইনাসওয়ালা মানে মাইনাস যে সংখ্যাগুলোর আগে আছে সেগুলোকে আমি ডান দিকে রাখি, আর প্লাস চিহ্নওয়ালা পদগুলোকে বাঁ দিকে রাখবো। বি প্লাস ডি, এ প্লাস সি প্লাস ই ইজ ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে এরকম কোনো সম্পর্ক আছে কিনা দেখে নিই। এ সি ই, এ না এখানে নেই, এ সি ই সমান বি প্লাস ডি, এটা বি উত্তর হবে। এখানে আছে 20⁻⁻x ইজ ইকুয়াল টু 7, তাহলে 20⁻2x এর মান কত হবে? (20⁻⁻x) এটা ইজ ইকুয়াল টু 7, তাহলে 20⁻2x এর মান বের করতে হবে। তো এক কাজ করি, এই অবস্থায় উভয় পক্ষকে বর্গ করি। এখানে স্কোয়ার করলাম, তাহলে ডান দিকে স্কোয়ার করতে হবে, তো বাঁ দিকে হবে 20⁻2x আর ডান দিকে হবে 7 7 49। এখন মাইনাস চিহ্নটা রাখলে চলবে না, তাহলে মাইনাস আছে বলে আমরা 1/20 এইভাবে লিখব। মাইনাসের জন্য 1 হলো, তাহলে মাইনাসটা আর থাকবে না, সমান 49। এখন বজ্রগুণ করে পাই 20⁻2x সমান 1/49। তাহলে এখানে এ পেলাম। এ পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত, ব্যাস ও ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পাইটা কি অ্যাকচুয়ালি? তাহলে পাইটা কি জানার জন্য আমরা বৃত্তের পরিধিটাকে আগে লিখে নেব। বৃত্তের ব্যাসার্ধ আর হলে, আর একক হলে, পরিধি সমান 2π আর একক, 2π আর একক। তাহলে পাই সমান আমরা বের করতে চাইছি, তো 2π আর হচ্ছে বৃত্তের পরিধি। এখান থেকে যদি আমরা পাই বের করতে চাই তাহলে এটা সমান 2r ইন্টু পাই। 2r বলতে বৃত্তের ব্যাস বোঝাই, সমান ব্যাস। আচ্ছা, তাহলে এটা ছিল কিন্তু পরিধি। এখানে লিখি যে বা পরিধি সমান, পরিধি সমান ব্যাস ইন্টু পাই। তাহলে এখান থেকে বলা যায় পাই সমান পরিধি, তার নিচে ব্যাসকে লিখব, বা আমরা বলতে পারি পরিধি ইজ টু ব্যাস। তাহলে পাই হলো অ্যাকচুয়ালি পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত অর্থাৎ এ। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 7√3 সেমি, তার ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে উচ্চতা সমান √3/2 ইন্টু এ, এটা। তাহলে এর মান প্রশ্নে দেওয়া আছে 7√3। তাহলে লিখব প্রশ্নানুসারে √3/2 ইন্টু এ, এটা সমান 7√3।
আর এখান থেকে বলতে পারি এ সমান 7√3 ইন্টু √3/2 আছে, এটা উল্টে লিখি 2/√3, √3 কেটে দিলাম, তাহলে এ পেলাম 7 দুগুণে 14। তো যেখানে এ সমান ত্রিভুজের উচ্চতা, এই না এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র, সমান √3 দিলাম বাই 4 দিলাম, আর বাহু এখানে 14 আছে, 14 স্কোয়ার বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম, সমান √3/4 ইন্টু 14 ইন্টু 14 বর্গ সেমি, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 7 দুগুণে 14, তাহলে 7 7 49, 49√3 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। 8 দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী মধ্যবিন্দু 12, 17, 22, 29, যে শ্রেণীর মধ্যবিন্দু 17 সেটি হলো, মানে শ্রেণীটা বের করতে হবে। তো এখানে শ্রেণী মধ্যবিন্দুগুলো থেকে আমরা শ্রেণীর দৈর্ঘ্য পাবো, তাহলে শ্রেণী মধ্যবিন্দু দুটি বিয়োগ করলে আমরা শ্রেণীর দৈর্ঘ্য পাবো, তাহলে লিখব কি শ্রেণী দৈর্ঘ্য তাহলে মধ্যবিন্দু এখানে অনেকগুলো দেওয়া আছে, তাহলে প্রথম দুটো বিয়োগ করছি, 17 থেকে 12 বিয়োগ করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5, তো শ্রেণী দৈর্ঘ্য 5 পেলাম। শ্রেণীটা এরকম হলে এখান থেকে এই পর্যন্ত 5, এবং যদি মধ্যবিন্দু জেনে ফেলি তাহলে ডান দিকটা কত বের করা যাবে, কারণ 2.5 হবে, বা দিকটা 2.5, তাহলে এই মধ্যবিন্দু কত আছে দেখা যাক। তো এখানে বলা আছে যে শ্রেণীর মধ্যবিন্দু 17, তাহলে এখানে যদি 17 হয় তাহলে পুরোটা 5, এইখানটা 17, তাহলে এদিকটা 5-এর 2 মানে 2.5 যাবে, আর এদিকটা 5-এর 2 মানে 2.5 বিয়োগ হবে, এটা 2.5 যোগ, এটা 2.5 বিয়োগ। তো নিম্ন সীমানা যে শ্রেণীর মধ্যবিন্দু 17 তার নিম্ন সীমানা সমান 17, তার থেকে বিয়োগ করব শ্রেণী দৈর্ঘ্যের হাফ, তাহলে এটা হবে 17 মাইনাস 2.5, 2.5কে আমরা 2.5 লিখি, তো 17 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 16, 16 থেকে হাফ বিয়োগ করলে পাচ্ছি 15.5, ও উচ্চ সীমা সমান যে মধ্যবিন্দু আছে তার সাথে শ্রেণী দৈর্ঘ্যের হাফ যোগ করব, তো এটা হলো 17 প্লাস 2.5, তাহলে 19.5, তাহলে শ্রেণীটি হলো এখানে 15.5 থেকে 19.5, এটা হলো সেই শ্রেণী। 5, -4, 2, 3 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বহির্বিভক্ত হয়, তা হলো যে অনুপাতে বহির্বিভক্ত হয়, তাহলে y অক্ষের উপর আমরা জানি x সমান 0, তাহলে বহির্বিভক্ত যে অনুপাতে হয় সেই যে বিন্দুতে বহির্বিভক্ত হবে সেই বিন্দুতে x এর স্থানাঙ্ক 0 হবে। তাহলে লিখতে হবে, মনে করি
m/n অনুপাতে বহির্বিভক্ত হবে। তাহলে m/n ধরে নিলাম। তাহলে প্রদত্ত বিন্দু দুটো এখানে 5, -4 এবং 2, 3 আছে। প্রদত্ত বিন্দু দুটি 5, -4 ও 2, 3 এটা আছে। তাহলে ছেদবিন্দুর x স্থানাঙ্ক, ছেদবিন্দুর x স্থানাঙ্ক সমান 0 y অক্ষের উপরে, বা আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি mx2 - nx1 বাই m - n এটা সমান 0, যেখানে x1 x2 y1 x না এখানে x1 y1 x2 y2। তাহলে m হলো x1 y1 x2 মানে এখানে 2, x1 হচ্ছে 5 বাই m - n সমান 0, বা 2m - 5n বাই m - n সমান 0। যদি বজ্রগুণ করে দিই তাহলে 2m - 5n এটা সমান 0 হয়ে গেল, বা 2m সমান 5n হলো। এবার আমাদের m/n বের করতে হবে। তাহলে নিচে একটা n বসিয়ে দিই, 2m দিলাম, নিচে একটা n বসিয়ে দিলাম, কিন্তু উপরে 2ও আছে, তাহলে 2 লিখলাম। অর্থাৎ বাদিকটাকে 2n দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকে আমরা 2n দিয়ে ভাগ করব। 2 2 কেটে দিচ্ছি, m/n পেলাম, n কেটে দিচ্ছি, তাহলে বা m/n এটা হবে 5:2। তাহলে অনুপাতটা হলো 5:2। এই যে এই উত্তর। ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল CD, AB ইজ গ্রেটার দেন DC, E এবং F যথাক্রমে কর্ণ AC ও BD এর মধ্যবিন্দু। AB সমান 10 সেন্টিমিটার, CD সমান 5 সেন্টিমিটার হলে EF এর দৈর্ঘ্য কত হবে? এখানে 10-এর দাগ, তাহলে 10-এর দাগে আছে ABCD ট্র্যাপিজিয়াম, যার ABটা বড় আর DCটা ছোট। ABটা বড় আর DCটা হচ্ছে ছোট। তাহলে ABCD ট্র্যাপিজিয়াম হলো AB, আচ্ছা AB সমান্তরাল, এটা সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল হলো। এবার E ও F যথাক্রমে ACBD কোণে, AC কর্ণের মধ্যবিন্দু E, এটি AC কর্ণ, এর মধ্যবিন্দু E, তারপরে BD কর্ণ, আচ্ছা AC কর্ণর মধ্যবিন্দু E, আর CD কর্ণ না BD কর্ণের মধ্যবিন্দু F, BD কর্ণ এর মধ্যবিন্দু F, এখানে মধ্যবিন্দু এটা হচ্ছে F। এখন AB সমান 10 সেন্টিমিটার, এটা 10 সেমি বলা আছে। তারপরে CD সমান 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার বলা আছে। তাহলে EF এর দৈর্ঘ্য বের করতে হবে, এই যে EF এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে প্রথম করতে হবে কি, এই যে EF সরলরেখাটিকে
উভয় দিকে বাড়ি দিতে হবে, যেটা এডিকে পি বিন্দুতে আর বিসিকে কিউ বিন্দুতে ছেদ করবে। এবার দেখো এই যে ত্রিভুজটা আছে এবি ডি ত্রিভুজ, এর বিডি বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এটা বাড়িয়ে দিয়েছি। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে কোনো বাহুকে যদি বাড়িয়ে দেওয়া হয়, এটা মধ্যবিন্দু দিয়ে এই বাহুটাকে বাড়িয়ে দিয়েছি, এটা তৃতীয় বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে। এটা আর এরা কিন্তু পরস্পর সমান্তরাল, এবি এবং পিএফ পরস্পর সমান্তরাল। তাহলে এই যে পিএফ, এই পিএফটা এবি এর হাফ, বা সেভাবে না বলে আমরা বলতে পারি যে যেহেতু বিডি এর মধ্যবিন্দু এই যে এফ, আর বিডি এর মধ্যবিন্দু এফ এবং এটা সমান্তরাল, সেই জন্য এটা সমান্তরাল বলে এটা হচ্ছে এই সিডি এর বা ডিসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু না, এটা ডিসি এর হাফ, আর এই পার্টটাও এই ডিসি এর হাফ। আর যদি এই এবি বাহু দিয়ে বলি, তাহলে এবি এর বাহু দিয়ে বললে এখান থেকে এই পর্যন্ত এবির হাফ, আর এইখান থেকে এই পর্যন্ত সেও এবির হাফ। তাহলে এটা একটু ভাষাটা পাল্টে ফেলতে হবে যে এডি এর মধ্যবিন্দু পি এর সাথে ই যুক্ত করা হলো, বিসি এর মধ্যবিন্দু কিউ এর সাথে এফ বিন্দু যুক্ত করা হলো। তাহলে আমাকে এই যে ইএফ বের করতে হবে। তো যেহেতু পি এবং কিউ এডি আর বিসি এর মধ্যবিন্দু, পি ও কিউ এডি ও বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি এই যে পি কিউ সমান এই দুটো বাহুর অ্যাভারেজ বা গড়, অর্থাৎ 10 + 5/2 অর্থাৎ 15/2 সেমি। এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে 15/2 সেমি। এরপরে এই পার্টটা বের করব আর এই পার্টটা বের করে টোটালটা থেকে বিয়োগ করলে মাঝখানটা পাবো। এখন পিই কোত্থেকে পাই? এই যে ত্রিভুজ এসিডি এর এডি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই পার্টটা এটা হবে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাই? পিই সমান এই যে ডিসি এর হাফ সমান হাফ ইন্টু 5 সেমি সমান 5/2 সেমি। আর এইটা পাওয়ার জন্য আমরা ব্যবহার করব বিসিডি। ত্রিভুজ বিসিডি থেকে পাই এটা কিউএফ সমান এর হাফ অর্থাৎ DC/2 সমান 5/2 সেমি। তাহলে অতএব টোটাল যে ইএফটা বের করতে হবে আমাকে, ইএফটা অ্যাকচুয়ালি এই পিকিউ থেকে পিইটা বিয়োগ করব আর কিউএফটা বিয়োগ করব। তাহলে পিকিউটা হচ্ছে, পিকিউ আমরা প্রথমে বের করেছি, এটা 15/2, তার থেকে পিই বাদ দেব, পিইটা বেরিয়েছিল 5/2, তাহলে এটা বিয়োগ করলাম, আর কিউএফটা বেরিয়েছিল 5/2, এটাও বিয়োগ করলাম। এটা সেন্টিমিটার। 2 2 2 লসাগু 2, ওপরে 15 - 5 - 5 সেন্টিমিটার সমান 15 থেকে 5 বিয়োগ করলে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5/2 সেমি, তো সমান 2.5 লিখতে পারি, 2.5 সেমি লিখতে পারি, বা 2.1/2 সেমি লিখতে পারি। তাহলে কীভাবে উত্তরটা দেওয়া আছে সেটা দেখতে হবে। এখানে উত্তরটা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার দেওয়া আছে।
এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু পি, ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিপি কিউ এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 1/11 এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি দেওয়া আছে। তাহলে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ অঙ্কন করা যায়। আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি। এ বি সি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলা আছে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে দিলাম। বিসি বাহুর ওপর যে কোনো একটি বিন্দু পি, যে কোনো বিন্দু এখানে নিলাম পি। তাহলে ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশের সমান্তরাল, ডি বিন্দু দিয়ে এই যে পি এ সরলরেখাংশের সমান্তরাল, তো পি এ সরলরেখাংশটা এঁকে ফেলি। এটা পি এ সরলরেখাংশ। তাহলে ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশের সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে। সমান্তরাল সরলরেখা এবিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এর সমান্তরাল করে রাখতে হবে, যেটা কিনা এবিকে ছেদ করবে। এবিকে এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। বিপি কিউ এর ক্ষেত্রফল কত? বিপি কিউ, আচ্ছা এই পার্টটার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে এরিয়া, এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এখানে এ বিন্দু এবং ডি বিন্দু যুক্ত করে দিই। তাহলে এ বিন্দু এবং ডি বিন্দু যুক্ত করা হলো। এখানে এই ছেদবিন্দুটার নাম দিলাম এক্স। তাহলে দেখো এখানে ডি কিউ আর এপি পরপর সমান্তরাল, মানে এপি সমান্তরাল ডি কিউ। আর এখানে দুখানা ত্রিভুজ আছে, তো একটা ত্রিভুজ ডিপি কিউ আর একটা ত্রিভুজ আছে যেটা হলো একটা ডিপি কিউ, এই একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ আছে ডিপি কিউ, আচ্ছা ডিপি এটা নিয়ে দেখি, ডিপি এ। ডিপি এ নিলাম, ডিপি এ নিলাম, আর একটা নেব কিউপিএ, ত্রিভুজ ডিপিএ আর কিউপিএ, এই দুটো ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ দেখো এই সমান্তরাল যুগলের মধ্যে আছে, আর তাদের ভূমি এপি ও সমান্তরাল যুগল এপি ও ডিকিউ এর মধ্যে আছে। তাহলে অতএব ত্রিভুজ ডিপিএ সমান ত্রিভুজ কিউপিএ। তাহলে ডিপিএ সমান কিউপিএ। তো এইখানে দেখো এই যে ডিপিএ সমান কিউপিএ পেলাম, তাহলে এই যে খণ্ডটা আছে ত্রিভুজ, এই মধ্যমা দিয়ে
যে ভাগ হয়ে গেল, এই মধ্যমা আছে, এই মধ্যমা দিয়ে আমরা এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি এবিডি, আর ডান দিকেরটা এডিসি, একটা অপশানে এই এডিসি দেওয়া আছে। তাহলে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই যে কিউ বিপি আর এ বিডি একই ক্ষেত্রফল, তাহলে প্রমাণ হবে এই প্রথম অপশানটা যেখানে এডিসি দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে কিউ বিপি এই ত্রিভুজটা আর এ বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পরপর সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিপিএ এই যে ত্রিভুজটা আছে এবং কিউপিএ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো সমান যখন, তাহলে এই ফাঁকা জায়গাটা AXP দুই ত্রিভুজের ক্ষেত্রে কমন, তো এর থেকে ত্রিভুজ DPA তার থেকে বিয়োগ করছি ত্রিভুজ AXP, ত্রিভুজ QPA তার থেকে বিয়োগ করছি ত্রিভুজ AXP, বিয়োগ করছি। তাহলে এখানে পেলাম যে ডিপিএ এর থেকে সাদা জায়গাটা বাদ দিলে পাচ্ছি XDP সমান, এখানে পাচ্ছি এই সাদা জায়গাটা, এর নাম হচ্ছে QXA। এরপরে এই যে ত্রিভুজটা দেখি ABD, আর ABD সমান আমরা এমনিতে এডিসি বলতে পারি কারণ এটা মধ্যমা ছিল। ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ ABD, এটা বলতে পারছি। এবার যে এবিডিটা আছে, দেখো এই এবিডির সঙ্গে এই এতটুকু যোগ হয়ে গেছে, আবার এতটুকু বিয়োগও হয়ে গেছে। তাহলে এই এবিডির জায়গাতে আমরা লিখতে পারি ত্রিভুজ ABD প্লাস এই যে জায়গাটা আছে এর নাম DXP বা XDP, ত্রিভুজ XDP একবার যোগ করলাম, আর একবার ত্রিভুজ XDP বিয়োগ করলাম, তাতে কী লাভ হবে দেখে নিই। তাতে কী লাভ হবে, ত্রিভুজ ABD তারপরে তার সাথে যোগ করছি ত্রিভুজ XDP এবং বিয়োগ করছি XDP আর QXA পরপর সমান, তাহলে XDPর জায়গাতে ত্রিভুজ QXA বলতে পারি। তাহলে এবার দেখো ABD মানে ABD এই ত্রিভুজটা, তার সাথে যোগ হচ্ছে XDP মানে এই জায়গাটা যোগ হচ্ছে তার সাথে, এবং বিয়োগ হচ্ছে QXA, অর্থাৎ এটা যোগ করলে আর এটা বিয়োগ করলে আমরা কিন্তু XBP ত্রিভুজ পাচ্ছি, সমান ত্রিভুজ XBP না QBP, ত্রিভুজ QBP পাচ্ছি। তাহলে বলতে পারি অতএব XBP না বলে BPQ, ত্রিভুজ BPQ সমান ত্রিভুজ এটা ADC, এটা অপশন নম্বর A। এরপরে 12 আছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে বৃত্তটা ভেতরে আছে, বর্গক্ষেত্র বাইরে আছে। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্র বাইরে এবং বৃত্ত ভেতরে, তাহলে ছবিটা কীরকম হবে, আগে ছবিটা এঁকে ফেলি, তাহলে সমাধান বেরিয়ে যাবে। এটা হলো বর্গক্ষেত্র ABCD। এখন এর ভেতরে যদি বৃত্ত আঁকতে হয় তাহলে আমার বাহুগুলোর মধ্যবিন্দু আগে জেনে নিতে হবে।
যাক মোটামুটি হয়েছে। তাহলে এখানে প্রশ্ন ছিল একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 এটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাস সেটা হবে 10 সেমি। তো এখানে প্রশ্ন আছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাস হবে বৃত্তের ব্যাস সমান 10 সেমি। এরপরে 11 না এটা 13, ax প্লাস by সমান ab রেখাংশটি x অক্ষ ও y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আগে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে এখানে আছে ax প্লাস by সমান ab, তো উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করব। তাহলে ax বাই ab প্লাস by বাই ab সমান ab বাই ab। তো এ কেটে যাচ্ছে, তাহলে x বাই b প্লাস y বাই a, ab কেটে দিলে সমান 1, এ হয়ে গেল ছেদিতাংশ আকারে প্রকাশ। তাহলে আমরা লেখচিত্রটা এই অবস্থাতে এই সমীকরণ দেখে আঁকতে পারবো। লেখচিত্রটা এরকম দেখতে হবে। তাহলে এক্স অক্ষকে বি গুণে গুণে এই বি একক দূরে ছেদ করবে, এক্স অক্ষকে এটা বি, আর ওয়াই অক্ষকে এ একক দূরে ছেদ করবে। তাহলে লেখচিত্রটা এরকম হবে। আর যে ত্রিভুজটা গঠিত হবে, ত্রিভুজটা এখানে পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এখানে এই দূরত্বটা হলো বি, এখান থেকে এই দূরত্বটা হলো এ। তাহলে যে ত্রিভুজটা হবে, ত্রিভুজের ভূমি সমান এটা বি একক, উচ্চতা সমান এ একক, ক্ষেত্রফল সমান এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে লিখব বর্গ একক, সমান এবি বাই টু বর্গ একক। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এখানে অনুপাত দেওয়া আছে, সেই অনুপাত দেখে বলতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্ত সেটা হচ্ছে পরিবৃত্ত, আর অন্তর্লিখিত বৃত্ত সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এঁকে বৃত্ত আঁকাটা একটু কঠিন, বাট বৃত্ত আঁকার পরে ত্রিভুজ আঁকাটা সহজ। যাই হোক, বৃত্তটা অতটা ভালো হয়নি, তো মোটামুটি যা হয়েছে এর থেকে অঙ্কটা করা যাবে। আর মধ্যমা যদি এভাবে আঁকি, মধ্যমা দরকার হবে। এই যে বাহুগুলো মধ্যবিন্দু আছে, পরে যে অন্তবৃত্ত আঁকবো সেই বাহুগুলোকে এভাবে টাচ করবে।
এটা মনে করলাম ভরকেন্দ্র জি, এটা হচ্ছে ত্রিভুজের একটা মধ্যমা, ত্রিভুজটা হচ্ছে এবিসি। তাহলে দেখো আমরা জানি যে ভরকেন্দ্র এই যে মধ্যমাকে, সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা যাই বলো না কেন, সেই উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এজি ইজ টু জিডি, এটা সমান হয় 2:1। তো এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা পরিব্যাসার্ধ, কারণ এখানে কম্পাস রেখে এতটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে এটা পাবো, এখান থেকে এটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে এটা পাবো। তাহলে এটা হচ্ছে এজি পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ সমান এজি, ও অন্তর্ব্যাসার্ধ সমান জিডি, এজি আর জিডি। আমরা জানি পাই আর স্কয়ার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত আমরা বাই দিয়ে লিখতে পারি। তাহলে পরিবৃত্তের যেটা পরিবৃত্ত তার ক্ষেত্রফল পাই, আর এর জায়গাতে এজি বসাবো, এজি স্কোয়ার, আর যেটা অন্তর্বৃত্ত তার ক্ষেত্রফল পাই জিডি, পাই আর স্কোয়ার, আর এর জায়গাতে জিডি স্কোয়ার দিলাম। তাহলে পাই পাই কেটে দিচ্ছি, তাহলে পেলাম এজি স্কোয়ার বাই জিডি স্কোয়ার। এখন এজি বাই জিডি তার হোল স্কোয়ার, এজি দেখো এজি 2 হলে জিডি 1, তাহলে এটা 2/1 তার হোল স্কোয়ার সমান 4/1, অর্থাৎ অনুপাত হচ্ছে 4:1।